নির্দেশিকাটি ভালো করে পড়ে নাও। ভৌতবিজ্ঞান 10ম শ্রেণী, পূর্ণমান 50, মডেল অ্যাক্টিভিটি। এখানে মোট 50 নম্বরের একটি কোশ্চেন দেওয়া আছে। তো আগের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো ছিল সেখান থেকে বাছাই করে একটা 50 নম্বরের কোশ্চেন তৈরি করা হয়েছে। এখানে প্রথমে কোশ্চেনটা দেখে নিই। ঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 8টি এমসিকিউ রয়েছে। এরপরে শূন্যস্থান পূরণ করো। এখানে রয়েছে মোট 3টি। 3 নম্বরে আছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লিখো। এখানেও মোট 3টি প্রশ্ন রয়েছে। এরপরে 4 নম্বরে রয়েছে মোট 6টি প্রশ্ন, 1 নম্বরে মোট 6 নম্বর। 5 নম্বরে রয়েছে মোট 9টি প্রশ্ন, প্রত্যেকটির পূর্ণমান 2, এবং 6 নম্বরে রয়েছে মোট 4টি প্রশ্ন, প্রত্যেকটির পূর্ণমান 3 করে। তো আমরা এক এক করে সবগুলো প্রশ্নের উত্তর করব। 1 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো ক বায়োগ্যাস, খ পেট্রোল, গ ডিজেল, ঘ কয়লা। তো জীবাশ্ম জ্বালানি নয় এখানে হচ্ছে বায়োগ্যাস। এরপরে 2 নম্বর প্রশ্ন, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব সৎ অবশিষ্য, অসৎ অবশিষ্য, সৎ সমশিষ্য, অসৎ সমশিষ্য। তো উত্তল লেন্সের ফোকাসে রাখা কোনো বস্তুর প্রতিবিম্ব হবে সৎ অবশিষ্য খরবাকায়। সৎ অবশিষ্য অসীম বিবর্ধিত, অসীম বিবর্ধিত সৎ অবশিষ্য। তো এখানে ক নম্বর উত্তর রাইট। এরপরে 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর, যে যৌগটি আয়নীয় নয় তা হলো ক KH, খ NaCl, গ CL2, ঘ CH4 মিথেন। তো এখানে সঠিক উত্তর মিথেন। এরপরে প্রশ্ন 4, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এরপরের প্রশ্ন 5, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2 তার আণবিক গুরুত্ব কত? তো অক্সিজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব 2 আছে, অর্থাৎ বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব হবে 16 × 2 32। সুতরাং আণবিক ভর কত হবে? বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তো 2 × 32 64। তো সেক্ষেত্রে সঠিক উত্তর ঘ নম্বর 64 গ্রাম পার মোল। এরপরে 6 নম্বর প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ধনাত্মক এখানে বিজারণ ঘটে, ক্যাথোড ঋণাত্মক এখানে বিজারণ ঘটে, অ্যানোড ধনাত্মক এখানে বিজারণ ঘটে, অ্যানোড ঋণাত্মক এখানে বিজারণ ঘটে। তো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের ঋণাত্মক, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক এবং এখানে বিজারণ ঘটে। তো এটা খ নম্বর সঠিক। এরপরে প্রশ্ন 7, 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান। তো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করবো আমরা। যদি সেটাকে আমরা আর বলি তাহলে 1/r = 1/3 + 1/6
তো এখান থেকে এটাকে সরল করলে আসবে 3/6 1/2, অর্থাৎ তুল্য রোধের মান 2 ওহম। এর পরের প্রশ্ন 1-8 নম্বর, যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন। এই চারটার মধ্যে এখানে নাইট্রাস অক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এর পরের প্রশ্ন 2 নম্বরের শূন্যস্থান পূরণ করো। 2-এর মোট 3টি শূন্যস্থান রয়েছে। 2-1 নম্বর, হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ফ্লোরিন F। 2-এর 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো, তো বায়ুমণ্ডলের রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে। তো আমরা থার্মোস্ফিয়ার লিখি। বা এটাকে আয়োনোস্ফিয়ার বলা যেতে পারে। এর পরের প্রশ্ন, অর্থাৎ এখানে শূন্যস্থানের 3 নম্বর প্রশ্ন, ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা কম হবে। 3 নম্বরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লিখতে বলছে। তো 3-এর মোট 3টি প্রশ্ন রয়েছে। 3-এর 1 নম্বর, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। এটা এ হবে, কারণ এখানে তড়িৎ পরিবহন করে আয়নগুলি তড়িৎ পরিবহন করে, অতএব এটা মিথ্যা। এরপরে 3-এর 2 নম্বর প্রশ্ন, উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সত্য, এটা টি হবে। এরপরের প্রশ্ন, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে, অর্থাৎ দুটি মাধ্যমের প্রতিসরাঙ্কের মান আলোর বর্ণের উপর নির্ভরশীল। সত্য। এরপরে 4 নম্বরে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর লিখতে বলছে। এখানে মোট প্রশ্ন রয়েছে 6টি। তো আমরা 6টি প্রশ্নের উত্তর করব। বলছে গ্যাসের 4-এর 1 নম্বর, গ্যাস ধ্রুবকের এসআই এককটি উল্লেখ করো। গ্যাস ধ্রুবকের এসআই একক হচ্ছে জুল, মোল, ইনভার্স, কেলভিন ইনভার্স। এরপরে 4-এর 2 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়। তো আমরা জানি পর্যায় সারণীর যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তত পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। অতএব পর্যায় সারণীর একদম শুরুতে যে মৌলটা থাকে কোনো পর্যায়ে তার পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি হবে। তো আমরা বলতে পারি পর্যায় সারণীর কোন মৌলটির, তো এখানে বলছি যে প্রথম মৌলটির, কোনো পর্যায়ের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। এরপরে প্রশ্ন 4-এর 3 নম্বর, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। তো উদাহরণ এখানে LiH, লিথিয়াম হাইড্রাইড। তো এখানে কীভাবে হয়েছে একটু দেখাই দেই। Li ইলেকট্রন বিন্যাস 2 1,
প্লাস এইচ এর ইলেকট্রন বিন্যাস 1, এখানে কী করবে, এলআই থেকে একটি ইলেকট্রন হাইড্রোজেনে চলে যাবে, তো তখন হয়ে যাবে Li2 প্লাস হয়ে যাবে, এবং এখানে এইচ মাইনাস, তো দুটো আয়নের ইলেকট্রন বিন্যাস কিন্তু 2 করে, অর্থাৎ হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, এবং এই অবস্থায় এটা যুক্ত হয়ে তৈরি করবে LiH। এরপরে প্রশ্ন, কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটি ক্ষমতার একক? তো এখানে উত্তর হবে কিলোওয়াট। কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক, আর কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক। 4-এর 5 নম্বর প্রশ্ন, ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা। তো এখানে আমরা লিখব ডিসি অপেক্ষা এসি এর ব্যবহারিক সুবিধা হচ্ছে এসি ভোল্টেজকে ট্রান্সফরমার বা অন্যান্য যন্ত্রের সাহায্যে প্রয়োজনে বাড়ানো কমানো যায়। কিন্তু ডিসি ভোল্টেজকে ইচ্ছেমতো বাড়ানো কমানো যায় না। এরপরে 4-এর 6 নম্বর প্রশ্ন, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? তো এটার উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড। 5 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মোট 9টা আছে, প্রত্যেকটারই পূর্ণমান 2। তো এখানে 5-এর 1 নম্বর প্রশ্ন, পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল করা হয় কেন? এটাই প্রশ্ন। তো উত্তর আমরা দেখে নিই। এখানে উত্তল দর্পণের সামনে থাকা কোনো বস্তুর সর্বদা খর্বাকায় অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, ফলে কোনো গাড়ির চালক তার পিছনের অনেক দূরের কোনো গাড়ি বা বস্তু বা ব্যক্তির খর্বাকায় অসৎ বিম্ব উত্তল দর্পণে দেখতে পায়, এবং চালকের গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না। এরপরে 5-এর 2 নম্বর প্রশ্ন, কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝো? তিনি কী বলছে উত্তর, সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় প্রশম পরমাণু থেকে বহিস্থ কক্ষের কোনো ইলেকট্রনকে অপসারিত করে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে মৌলটির আয়নীভবন শক্তি বলে। এরপরে 5-এর 3 নম্বর প্রশ্ন, এখানে একটি গাণিতিক সমস্যা দিয়েছে, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। দেওয়া আছে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40। তো উত্তর করার জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেটের অর্থাৎ CaCO3 এর আণবিক ভরটা বের করে নিচ্ছি।
ক্যালসিয়াম এখানে 40, কার্বন 12 এবং অক্সিজেন 16, 3 দিয়ে গুণ করে 100 হয়েছে। সুতরাং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ 40 গ্রাম, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ 40 ভাগ। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো। আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড Na+ ও Cl- আয়ন নিয়ে গঠিত। আয়নীয় যৌগের কোনো অণুর স্বতন্ত্র অস্তিত্ব নেই, তাই আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন বা আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি ব্যবহার করা হয়। পাশের 5 নম্বর প্রশ্ন, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে নির্ণয় করো। এটাও গাণিতিক সমস্যা। এখানে ক্যালসিয়াম 40, কার্বন 12 এবং অক্সিজেন 16 দেওয়া আছে। তো ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনের সমীকরণ কী হবে? ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর এখানে বের করে নিয়েছি 100 এবং কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 এসছে। সুতরাং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন হবে, এখান থেকে হিসাব করে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো। শুষ্ক বায়ুর মূল উপাদান নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ 78.01, 20.94 ও 0.03 ভাগ। আর্দ্র বায়ুতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে, অর্থাৎ আর্দ্র বায়ুর আণবিক ভর হচ্ছে জলীয় বাষ্পের আণবিক ভরের প্রায় সমান, তো সেক্ষেত্রে 18 হবে। সুতরাং জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প থাকলে অর্থাৎ আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হবে। এরপরের প্রশ্ন 5-6 নম্বর, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? সূর্যাস্তের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্য রশ্মিকে অনেকটা পথ অতিক্রম করতে হয়। এই সময় কম তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিগুলি লাল বর্ণের তুলনায় বেশি বিক্ষিপ্ত হয়, তাই কেবলমাত্র লাল আলো আমাদের চোখে এসে পৌঁছায় এবং আমরা সূর্যকে লাল দেখি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম: বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। লেন্সের সূত্রটি লেখো। লেন্সের সূত্র: তড়িৎচুম্বকীয় আবেশের ফলে বর্তনীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে এটি নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়। এর পরের প্রশ্ন 6 নম্বরের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 3, তো 4টা প্রশ্ন রয়েছে, মোট 12 নম্বর। 6 নম্বর, 760 mmHg চাপে ও 273 কেলভিন উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 গ্রামের আয়তন 1.12 লিটার। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করতে বলছে। এক্ষেত্রে গ্যাসের উষ্ণতা T 273 কেলভিন, চাপ P 760 মিলিমিটার পারদ-চাপ, তো এখানে এটা আসবে 1 অ্যাটমসফিয়ার। আয়তন V 1.12 লিটার, ওজন 1.6 গ্রাম। সর্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান দেওয়া আছে
0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর আণবিক ভর বা মোলার ভর m জানি না। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT। এখান থেকে আমরা PV সমান n এর পরিবর্তে W/m বসাইছি RT। তো এখান থেকে সমাধান করে আসলো 31.98 অর্থাৎ প্রায় 32। তো গ্যাসটির মোলার ভর 32 গ্রাম এবং আণবিক ভর 32। তো বাষ্প ঘনত্ব হবে আণবিক ভরের অর্ধেক অর্থাৎ 16। এরপরে 2 নম্বর প্রশ্ন, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বলের মান 10 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করতে বলছে। তো এখানে অর্থাৎ তড়িৎচালক বল 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ আর 2 ওহম, আর বহিবর্তনী রোধ আর 8 ওহম। তো আমরা সূত্র কি জানি, I সমান E/R+R। তো এখান থেকে I এর মান আসলো 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। তো এখানে সময় t দেওয়া আছে 60 সেকেন্ড, তাহলে উৎপন্ন তাপ H সমান I²RT/4.2। এই সূত্র থেকে আমরা হিসাব করলে পাবো H এর মান আসবে 114.28 ক্যালোরি। 3 নম্বর প্রশ্ন, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে, তাহলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করতে বলছে। তো আমরা জানি কি যে পরিবাহী রোধ R সমান ρ × L/A, অর্থাৎ এখানে ρ হচ্ছে রোধাঙ্ক, L হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এবং A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার দুটির রোধ R1 ও R2 হলে R1/R2 এখানে সূত্র হিসেবে ρ1 L1/A1 এবং ρ2 L2/A2। এখান থেকে আমরা পাবো ρ1 L1 পাই R2², কারণ A2 এর মান, এখানে ρ2 L2 আর A1 এর পরিবর্তে পাই R1²। কিন্তু প্রশ্ন অনুসারে রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 3/4, দৈর্ঘ্যের অনুপাত 2/1 এবং ব্যাসার্ধের অনুপাত 1/2। তো এখান থেকে R1/R2 এর মান হিসাব করলে হবে 6/1, অর্থাৎ R1:R2 হচ্ছে 6:1। সুতরাং তার দুটি রোধের অনুপাত 6:1 হবে। এরপরে 4 নম্বর প্রশ্ন, চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশিষ্ট খড়বাকায় সৎবিম্ব গঠিত হয় তা দেখাও। উত্তল লেন্সের সাহায্যে কোনো বস্তুর অবশিষ্ট খড়বাকায় সৎ প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ অর্থাৎ 2f এর চেয়ে বেশি দূরত্বে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখতে হবে। চিত্রে দেখে নাও কীভাবে উত্তল লেন্সের সাহায্যে বস্তুর সৎ অবশিষ্ট ও খড়বাকায় প্রতিবিম্ব গঠন করা হয়েছে।